পুলিশে গিয়ে কমপ্লেন করেননি কেন? স্যার করেছিলাম, পুলিশ এসেও ছিল। ওনারা অনেক জিজ্ঞাসাবাদ করলেন, তারপর ওনারা বলে দিলেন হয়তো কেউ এটা দুষ্টুমি করেছে, তারপর চলে গেলেন। আপনাদের কলেজের করিডোরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে না? তো চলুন আমরা গিয়ে দেখি ভিডিও ফুটেজটা, জানা যাবে কে এসেছিল ভেতরে। আমরা ফুটেজ দেখেছি স্যার। কি দেখেছেন? যত লোক বাইরে থেকে ভেতরে এসেছিল আর গিয়েছিল তারা হয় প্রফেসর বা স্টাফেরা, বাইরের তো কোনো লোকই আসেনি। কারো যদি হুমকি দেওয়ারই হয় তো সে স্টাফ রুমে কেন লিখতে যাবে? আপনার রুমেও লিখতে পারতো, বা কলেজের যে মেন গেট রয়েছে সেখানেও সে লিখতে পারতো। এখানেই কেন লিখলো? দেখুন রবিবাবু, কেউ না কেউ তো ভেতরে এসেছিল। আরে স্যার, স্যার অভিজিৎ, অভিজিৎ কি করছো তুমি? যেখানে ব্লাস্ট হয়েছিল সেই স্পটটা এই জানালার একদম নিচেই, আর এই জানালাটা স্টাফ রুমের একদম পাশে, আর জানালার ঠিক লাগোয়া হলো এই বেঞ্চ। স্যার, ক্লাসরুমে যদি ঢুকতেই হতো ওই দরজাটা দিয়ে ঢুকতেন। এরকম হার্ট অ্যাটাক করানোর কি প্রয়োজন ছিল? আরে আমি চেক করছিলাম যে আমাদের বোমবার সে কতটা রিস্ক নিয়েছিল স্টাফ রুমে গিয়ে ওই হুমকি দেওয়া পেন্ট লেখার জন্য। তার মানে স্যার, এই যে 65 লেখা বেঞ্চে যে ছেলেটা বসেছিল সেই বোমটা নিচে ফেলেছিল, যা ঠিক ওখানেই পড়েছিল। আর আমরা সবাই কাঁচের টুকরো আর লোহার টুকরো কেন পেলাম না জানো? মানে ওটা হোমমেড বোম ছিল? এক্স্যাক্টলি, এটা হোমমেড বোম ছিল। এই যে বাড়িতে ব্যবহার হয় না ব্লিচিং পাউডার ইত্যাদি, এগুলো দিয়েই বানানো হয়েছিল। সেই কারণেই ওই এভিডেন্স প্যাকেটে ব্লিচিং পাউডারের গন্ধ আসছিল। স্যার, এই ব্লিচিং পাউডার ওর ওই বেঞ্চেও লেগে রয়েছে। স্যার, তাহলে ওই বডিটা কার ছিল? আলুকে কঙ্কালটা ফরেন্সিক ল্যাবে নিয়ে গেছে, জানা যাবে সেটা কার। আচ্ছা রবিবাবু, স্টুডেন্টরা কোথায়? স্যার সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর এই স্টুডেন্টটা কোথায়? টেবিল নাম্বার 65-এ যে বসেছিল। স্যার নাম্বার 65 তো আরিয়ানের। স্যার ও 1 নম্বরের দুষ্টু ছেলে, কলেজের সব প্রফেসরদের জ্বালিয়ে খেয়েছে, 1 নম্বর দুষ্টু। আরিয়ান, চলো এবার আমরাও ওকে একটু বিরক্ত করি। আই এম সরি স্যার, আই এম সরি। চুপ! এই জন্য কলেজে জয়েন করেছো? কলেজটাকে বোম দিয়ে উড়ানোর জন্য? কেন করেছো এটা? স্যার, এক্সাম আসছিল আর আমি একদম তৈরি ছিলাম না, তো ওই দিন আমি স্টাফ রুমের ভেতরে যাই আর কলেজটাকে বোম দিয়ে ওড়ানোর হুমকি দিয়েছিলি? আমি ভেবেছিলাম যে এতে কলেজ ম্যানেজমেন্ট ভয় পেয়ে যাবে আর এক্সামকে পোস্টপোন করে দেবে, যাতে আমি আরেকটু সময় পেয়ে যাই তৈরি হতে। আচ্ছা, এইসব বোম টোম বানানো তুমি কোথা থেকে শিখেছো? স্যার, ইন্টারনেট থেকে শিখেছি, ওখানেই সব ইনফরমেশন পাওয়া যায়। স্যার, ওখান থেকে যে কেউ বোম বানানো শিখতে পারে। আমিও তাই করেছিলাম, আর এক্সামের দিন
ক্লাসরুমে আমি এক্সাম শুরু হওয়ার আগে যদি এই বুদ্ধিটা পড়াশোনায় কাজে লাগাতে তাহলে অনেক বড় কাজ করতে পারতে। স্যার আমি এইসব এক্সামটা বন্ধ করতে করেছিলাম স্যার, আমি কাউকে মারতে চাইনি। কিন্তু মেরেছো তো ঠিকই না? না বস, আরিয়ানের কারণে কারোর প্রাণ যায়নি। এটা কি বলছো তুমি সালুকে? বোম ব্লাস্ট করেছে ও কলেজে? হ্যাঁ বস, বম ব্লাস্ট করেছে। আর ওই বম ব্লাস্টের কারণে একটা মার্ডার কেস আমাদের সামনে এসে হাজির হয়েছে। এটা কি বলছো তুমি সালুকে? বোম ব্লাস্ট করেছে ও কলেজে? হ্যাঁ বস, বম ব্লাস্ট করেছে। আর ওই বম ব্লাস্টের কারণে একটা মার্ডার কেস আমাদের সামনে এসে হাজির হয়েছে। বস, যেখানে আমরা ওই ব্লাস্ট সাইটের পাশে কঙ্কাল পেয়েছিলাম, ওই কঙ্কালটা আসলে 22 থেকে 24 বছর বয়সের একটা ছেলের লাশ, যার মৃত্যু আজ থেকে 2 বছর আগে হয়েছিল। কি 2 বছর আগে? এটা তো ভালোই হয়েছে, এর বমের কারণে ওখানে ব্লাস্ট হয়েছে আর লাশ বেরিয়ে এসেছে। নাহলে তো জানতেই পারতাম না একটা লাশ ওখানে পোঁতা রয়েছে। আর মৃত্যু হয়েছে কি করে? এটা বলা খুব কঠিন ব্যাপার বস। কোনো এভিডেন্স নেই, শুধু হাড়। আর ওই হাড়ের ওপর না কোনো বুলেটের চিহ্ন আছে, না কোনো ছুরির চিহ্ন আছে, কিচ্ছু নেই। কিন্তু আপনার গাট ফিলিং কি বলছেন? অভিজিৎ, এই ধরনের কেসে গার্ড ফিলিং কোনো কাজ করে না। যা কিছু হতে পারে বস। হতে পারে কেউ ওর গলা টিপে দিয়েছে, কেউ ওকে বিষ দিয়ে মেরেছে, অথবা এটাও হতে পারে যে কেউ ওকে জীবন্ত জমির মধ্যে পুঁতে দিয়েছে। কিন্তু বস, এত কিছু সত্ত্বেও একটা সাফল্য পাওয়া গেছে। কি? এই দেখো, এইটা। এই সেই ছেলেটা? হ্যাঁ স্যার, এই কলেজে প্রিন্সিপাল হবার আগে আমি কেমিস্ট্রি টিচার ছিলাম। সব ছাত্রছাত্রীদেরই আমি পোক করতাম যাতে কেমিস্ট্রিতে তাদের রুচি আসে, কিন্তু একে কখনো আমায় পোক করতে হয়নি, কারণ প্রথম থেকেই এর কেমিস্ট্রির প্রতি নজর ছিল। খুব ব্রিলিয়েন্ট ছিল স্যার। আর্থ ন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াড অ্যাওয়ার্ড 2015, 2 বছর আগে। আগে হ্যাঁ, আমরা এই অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আর সালুকের কথা অনুযায়ী ওর মৃত্যু 2 বছর আগে হয়েছিল। আপনাকে কেউ কিছু বলেনি যে ও চলে গেছে, ও নিখোঁজ হয়ে গেছে? পুলিশের রিপোর্ট তো নিশ্চয়ই করেছে। না স্যার, আমাকে কেউ কিন্তু বলেনি। কে যেন বলেছিল এর আর ওর বাবার মধ্যে কোনো বনিবনা ছিল না, তাই বাড়ি ছেড়ে চলে আসে। তবে খুবই ব্রিলিয়েন্ট ছেলে ছিল স্যার, পড়ায় খুবই মনোযোগ ছিল। আরে আমাদের কলেজের কেমিস্ট্রি ল্যাবে অ্যাসিস্ট্যান্টের কাজও করতো। আর তাতে যা টাকা পেত সেগুলো খরচ করতো না, সবই সঞ্চয় করতো। কোনো বিশেষ জিনিসের জন্য ও টাকা জমাতো? ও বলতো যে আমি কোনো এনজিওর সাথে মিলে দুস্থ মানুষদের সাহায্য করব। হ্যালো স্যার, মাইসেলফ প্রণব, কলেজের চেয়ারম্যান আর লোকাল কর্পোরেটর। ইন্সপেক্টর, আমি এসব কি শুনছি যে এই যে ব্লাস্ট হয়েছে সেটা সুইসাইড বম্বারের কাজ? না, কোনো সুইসাইড বোম অ্যাটাক হয়নি, বরং একটা খুন হয়েছে। কোন? আগে হ্যাঁ, আর সেই খুনটা 2 বছর আগে হয়েছিল। আপনারই এক স্টুডেন্ট ছিল আর্থ, ওকেই খুন করা হয়েছিল। গড। ইন্সপেক্টর প্লিজ, আমাদের স্টুডেন্টের ওপর এর একটা খারাপ প্রভাব পড়ছে, আর আমি কলেজটা খুব তাড়াতাড়ি আবার খুলতে চাই। সো প্লিজ আই রিকোয়েস্ট ইউ, এই কেসটা যত তাড়াতাড়ি সম্ভব সলভ করুন। আমরাও এটাই চাই। থ্যাংক ইউ। অ্যান্ড ইয়েস, আপনাদের কোনো রকমের কোনো সাহায্যের প্রয়োজন হলে একটুও দ্বিধাবোধ করবেন না, আমি যা করতে পারি করব। আপাতত শুধু ওর বাড়ির ঠিকানাটা দিলেই হবে। স্যার, আমার মনে হয়েছিল ও আমার উপর রেগে আছে, আমার উপরে অভিমান করেছে।
হয়তো ওর রাগ কমে গেলে নিজের থেকেই বাড়ি ফিরে আসবে। কিন্তু কি করে জানো যে ও? কিন্তু আমরা শুনেছি যে আপনাদের মধ্যে সবসময় নাকি কোনো না কোনো ঝামেলা হতো। হ্যাঁ স্যার, এখন রিয়েলাইজ করতে পারছি যে বেশিরভাগ ভুল আমিই করেছিলাম। আমি নিজেকে একজন ভালো বাবা করে তুলতে পারিনি। ও ঘর ছেড়ে কবে গেছিল আপনার মনে আছে? 12ই আগস্ট 2015 বলেছিল কলেজ যাচ্ছে, তারপর আর ফিরে এলো না। আপনি আপনার ছেলের বন্ধু বান্ধবদের জিজ্ঞাসাবাদ করেননি? হ্যাঁ স্যার, করেছিলাম, কিন্তু ওরা কিছু বলতে পারলো না। পুলিশে নিশ্চয়ই কমপ্লেন লিখিয়েছিলেন? প্রত্যেকটা স্টেটের খবরের কাগজে ওর হারিয়ে যাওয়ার খবর ছাপিয়েছিলাম, কিন্তু তাতেও কিছু হয়নি। আমরা ওর রুমটা কি একবার দেখতে পারি? স্যার, ও চলে যাওয়ার পর থেকে ঘরটা বন্ধই রেখে দিয়েছিলাম। যদি আপনারা মনে করেন যে এখান থেকে কিছু নিলে ওর খুনিকে ধরা সম্ভব হবে, তাহলে প্লিজ আপনারা নিতে পারেন। এসব কেমিস্ট্রির বই, আমরা তো কিছু বুঝতেই পারবো না এর। ডক্টর সালুকে স্যারকে পাঠিয়ে দিই, যদি উনি কিছু বলতে পারেন। আচ্ছা, এই যে ফটোগ্রাফটা আছে এইখানে, কলেজের প্রিন্সিপাল স্যারের সঙ্গে যে 4 জন আছে এইখানে, এদের সবাইকে চেনেন আপনি? হ্যাঁ, এরা ওর ছোটবেলাকার বন্ধু। তুষার, লোকেশ, বীর, খুশি, ওরা সব কলেজে একসাথেই পড়তো আর খুব ভালো বন্ধু ছিল। আচ্ছা, এদের সঙ্গে একবার দেখা করি। এদের অ্যাড্রেস দিন তো আমায়। বারোই আগস্ট 2015 কিছুদিন আগে। হ্যাঁ, আমি জানি 2 বছর আগের কথা আমি বলছি। তোমরা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো কিছু মনে পড়ে কিনা, কি হয়েছিল। স্যার, এক্স্যাক্ট কিছু তো আমার মনে নেই, কিন্তু 6 অগস্টের দিনটা আমার মনে আছে, কারণ ওই দিন আমার বার্থডে ছিল। আচ্ছা, আর ওই দিন আমি আর্থকে দেখেছিলাম। ও গেটওয়েকে কিছু পয়সা দিয়েছিল আর কিছু কিনেছিল ওর থেকে। গেটওয়ে আমাদের কলেজে একে স্টোনব্রিজের ওয়াচম্যান স্টুডেন্টদের খুব ফেভারিট ছিল। ওর সামনের দুটো দাঁতের মাঝখানে খুব বড় একটা ফাঁক ছিল, এই জন্যই আমরা ওকে গেটওয়ে অফ স্টোনব্রিজ বলে ডাকতাম। এমনি তো ওর আসল নাম কি ছিল? জানি না স্যার, আমরা কোনোদিন কোনোরকম ভাবে ওকে জিজ্ঞেস করিনি ওর নাম কি ছিল। হ্যাঁ স্যার, আমরা ওকে শুধু গেটওয়ে বলেই ডাকতাম। আর কিছু মনে আছে? হ্যাঁ স্যার, 6 অগস্টের কদিন বাদে আমি আর্থকে গেটওয়ের সঙ্গে ঝগড়া করতে দেখেছিলাম। কিছু আর্গুমেন্ট চলছিল ওদের মধ্যে। ঠিক আছে, তোমরা যেতে পারো। যদি দরকার পড়ে তোমাদের আবার ডাকবো। কি মনে হচ্ছে? গার্ডকে আমাদের ধরতে হবে, ও নিশ্চয়ই কিছু বলতে পারবে। আর স্যার, এই ছেলেটা ওয়াচম্যানের থেকে কি কিনছিল? এক্সকিউজ মি স্যার, হ্যাঁ, আমি আপনাদের কিছু বলতে চাই। কি? হয়তো আপনাদের এটা শুনে একটু আশ্চর্য লাগবে, কিন্তু আমি আগে থেকেই জানতাম যে আর্থ মারা গেছে। কি? ও মারা গেছে এটা তোমার কেন মনে হয়েছিল? দ্যাট আই ডোন্ট নো, এটা একটা গাট ফিলিং। আমি আগে থেকেই জানতাম যে ব্যাস আর্থ আর বেঁচে নেই। আর কি কারণ আপনার এই গাট ফিলিং এর? কারণ আছে স্যার, এই দেখুন ফেসবুকে আর্থের প্রোফাইল, এই সমস্ত পিকচার্স আর পোস্টস। কিন্তু 12 অগস্টের পর ও যেটা পোস্ট করেছিল তাতে আমি কমেন্টস করেছিলাম, কিন্তু ও কোনো রিপ্লাই করেনি। রিপ্লাই দেয়নি মানে আপনি ধরে নিলেন যে ও মারা গেছে? আই নো ইটস ওয়ার্ড, কিন্তু আর্থ আমার সমস্ত কমেন্টে রিপ্লাই করতো, এমনকি ঘুমানোর আগেও গুড নাইট মেসেজ পাঠাতো। কিন্তু 12 অগস্টে আমি সেই মেসেজও পাইনি। নো অফেন্স, তোমায় একটা পার্সোনাল প্রশ্ন করব। তোমার আর ওর মধ্যে কি কোনো রিলেশনশিপ ছিল? না, এরকম তো কিছু ছিল না, কিন্তু আমাদের রিলেশনশিপ
বন্ধুত্বের থেকে অনেক বেশি ছিল। তার মানে আপনার মনে হচ্ছিল যে 12ই আগস্টের পরে ওর প্রোফাইলে ওর সমস্ত ছবিগুলো অন্য কেউ দিচ্ছিল? হতে পারে। না না, এটা কিভাবে হয়? আমরা তো মোবাইল কোম্পানির সঙ্গে ক্রস চেকও করিয়েছি। ও কটা ছবি তুলেছে, কোথা থেকে তুলেছে, আর কিভাবে তুলেছে, কখন পাঠিয়েছে, সব ক্রস চেক করেছি আমরা। সব তো ঠিকই ছিল। এক্স্যাক্টলি। মোবাইল কিছুক্ষণের জন্য অন হতো, কিন্তু লোকেশন সেটাই ছিল যেখান থেকে ও ছবি পোস্ট করতো। আমি জানি যে আপনারা কি ভাবছেন, যে আমি এসব পাগলের মতো কি উল্টোপাল্টা বলছি, কিন্তু আমার মন জানে আর্থ কোথাও যায়নি। ইনফ্যাক্ট ও কলেজ থেকে বাইরেও যায়নি। স্যার, হ্যাঁ, স্যার এটা দেখুন। খুশি ঠিক বলছিল, আর্থ কোথাও যায়নি। এটা কি করে সম্ভব? স্যার আমি সব ছবির রিভার্স ইমেজ চেক করেছি। রিভার্স ইমেজ মানে যা থেকে তার ডিটেলসটা পাওয়া যায়? হ্যাঁ স্যার, যদি ধরুন কোনো ছবি আমরা ইন্টারনেটে আপলোড করি, তাহলে সেই ছবির সব ডিটেলস আমরা পেয়ে যাব। কটার সময় তোলা হয়েছিল, কোথায় তোলা হয়েছিল, সব। আর যদি ওই ছবি কেউ কোনো এডিট করতে চায় বা ট্যাম্পারিং করতে চায়, তাহলে আমরা অরিজিনাল ফটোটাও কি আছে সেটা বুঝে যাব। আর স্যার, 12ই আগস্টের পর থেকে যতগুলো ছবি আপলোড করেছিল, আমি সেগুলোর রিভার্স ইমেজ চেক করেছি। এই দেখুন স্যার, কি পেয়েছি। ছবি তো একই, সেম লোকেশন, সেম টাইম, শুধু ওর জায়গায় অন্য কেউ দাঁড়িয়ে আছে। কেউ এডিট করে এটাকে এর জায়গায় আর্থের চেহারা লাগিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি। তার মানে ছেলেটা ওই সব জায়গায় যায়নি, বরং এ তো কলেজ থেকেই বাইরে যায়নি। ওই বেচারা তো 12ই আগস্ট 2015 মারা গিয়েছে। কিন্তু ওকে কে খুন করতে পারে? সেটা তো গেটওয়ে ওয়াচম্যানই বলতে পারবে। খোঁজ নিতে হবে কোথায় আছে। স্যার, প্রিন্সিপালের সঙ্গে কথা হলো। গেটওয়ের আসল নাম শৈলেশ স্যার। আচ্ছা, স্যার 11ই আগস্ট 2015 আর্থ শৈলেশের বিরুদ্ধে কলেজের বোর্ডে একটা চিঠি লিখেছিল যে ও ড্রাগস বেচে, এই সুগার হাই ড্রাগস। আর 12ই আগস্ট ওকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ওটা হোক বা না হোক, নিশ্চয়ই শৈলেশের হাত আছে ওর খুনের ব্যাপারে। কলেজের লোকেরা ওর নামে কমপ্লেন করেনি পুলিশে? না স্যার, প্রিন্সিপালের নাকি দয়া হয়েছিল। শৈলেশ খুব গরিব মানুষ, একা ইনকাম করতো, তাই ওকে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, বাড়ির লোকেরা কি বলছে শৈলেশের? শৈলেশের বাড়ির লোক এখান থেকে 600 কিলোমিটার দূরে একটা গ্রামে থাকে। শৈলেশের সাথে তো ওদের 2 বছর কোনো যোগাযোগই নেই। ওরা তো নিজেরাই ওকে খুঁজছে। কিন্তু ওর বাড়ির লোক জানতে পেরে গেছিল যে শৈলেশ ড্রাগ বিক্রি করে, তো ওরা এটা ভেবে নিয়েছে ওকে হয়তো পুলিশে ধরে নিয়েছে আর জেলে পড়ে রয়েছে। এ কিরকম ফ্যামিলি? খোঁজার একবার চেষ্টাও করেনি? এই শৈলেশ 2 বছর ধরে নিখোঁজ। একবারও বাড়ির লোককেও ফোনও করেনি। চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিল আর 2 বছর ধরে বাড়ি যায়নি? তাহলে গেল কোথায়? দয়া, আমি জানি শৈলেশ কোথায় আছে। স্যার, স্যার, স্যার পেয়ে গেছি। এই দেখুন।
লাশটা তো পুরোপুরি কঙ্কাল হয়ে গিয়েছে। একে চিনতে পারবো কিভাবে? ডক্টর সালুখে আছে তো? এই লাশটাকে চেনার জন্য ডক্টর সালুখের কোনো প্রয়োজন নেই। এই কঙ্কাল নিজেই তার পরিচয় বলে দিচ্ছে। এই দেখো, এ দাঁতের মাঝখানে গ্যাপ আছে। কলেজের ওয়াচম্যান শৈলেশ কুমার। স্যার, আশ্চর্য ব্যাপার, পার্কিং লটে দুটো লাশ পাওয়া গেল আর কেউ এটার ব্যাপারে কিছু জানেই না। ইউ আর রাইট। কারোর তো এটা জানা উচিত ছিল। তার তো অবশ্যই জানা উচিত যে পার্কিং লটের ফ্লোর বানিয়েছে। কলেজের কম্পাউন্ডের মধ্যে দুটো লাশের কঙ্কাল পাওয়া গেছে, আর আপনারা কিছু জানেনই না। কি না স্যার? আচ্ছা, যে পার্কিং লটের যে কাজ হয়েছে এখানে, মানে এই মেঝে বা এই সব কিছু, এগুলো কবে হয়েছিল কিছু বলতে পারবেন? এগুলো তো 7ই আগস্ট 2015। মানে 2 বছর আগে, যে সময় আর্থ মারা গিয়েছিল, মানে তার আশেপাশেই। মানে যেই এই কংক্রিটের কাজটা বা মাটি ভরার কাজটা করেছে, ও জানতো যে ও দুটো লাশের ওপর মাটি ফেলছে। হ্যাঁ, এই সমস্ত কাজ এখানে কে করেছিল? রাম আদর্শ, আমাদের কলেজের কন্ট্রাক্টর। এসব কাজ ওই করে থাকে। ওই কন্ট্রাক্টর যে অফিসের পেন্টিং করেছিল? আগে হ্যাঁ, এই পার্কিং লট আর মাটি ঢালার কাজ ওই করেছে স্যার। এই রাম আদর্শ থাকে কোথায়? লোকটা তো দেখছি বাড়িটা বেশ ভালোই হাঁকিয়েছে। একজন কন্ট্রাক্টরের এত বড় বাড়ি। আচ্ছা দাদা, এটা কি করে হলো? কি আর বলবো বাবা, আমার তো আর জীবনের প্রতি মায়া দয়াই নেই। দেখো না, কালকেই কত হাসি ঠাট্টা করছিল আদার, আর কালকেই হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে প্রাণ চলে গেল। অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট? আগে আর্থ আর শৈলেশ করেছিল, এখন এই রাম আদর্শ। একমাত্র এই ছিল যে এই কেসের শেষ সাক্ষী। এটা কারো প্ল্যান মনে হচ্ছে বস। আর এটা তো কোনো কাকতালীয় হতে পারে না। মনে হচ্ছে কেউ জেনে গেছে যে আমরা এই কেসটাকে ইনভেস্টিগেট করছি। নিজের জীবন বাঁচানোর জন্য রাম আদর্শকে মেরে দিল। আমার তো মনে হয় এই কলেজেরই কেউ হবে। সে কে এটা জানতে কলেজের হিস্ট্রি ঘাঁটতেই হবে। স্যার, স্টোনব্রিজ কলেজের ফিনান্সিয়াল হিস্ট্রি একদম ক্লিন। টাকা বা ডোনেশনের ক্ষেত্রে কোনো ঘাপলা নেই। স্যার, এই আর্টিকেলটা পেয়েছি। 3 আগস্ট 2015-তে একে স্টোনব্রিজ কলেজের কেমিস্ট্রি ল্যাবে স্টুডেন্টদের ওপর একটা আজব সাইড এফেক্ট হয়েছিল। সবাই অজ্ঞান হয়ে গিয়েছিল। মনে হয় কোনো কেমিক্যাল রিয়াকশন ছিল। এটা কি ধরনের কেমিক্যাল? স্যার, ওটা তো অথরিটিসও জানতে পারেনি। সবাই এটাই মেনে নিয়েছিল যে কোনো একটা স্টুডেন্ট হয়তো দুটো কেমিক্যালকে একসাথে মিলিয়ে ফেলেছিল। কেমিক্যাল রিঅ্যাকশনের এত স্ট্রং এফেক্ট যে সেটা পুরো ল্যাবে ছড়িয়ে পড়ে। হতে পারে অভিজিৎ, কিছু কিছু কেমিক্যালের খুব স্ট্রং রিয়াকশন হয়, যেমন হচ্ছে নেনথানাইট। বস, আমি ওর কেমিক্যাল জার্নাল দেখেছি। ওখানে একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম। 10 আগস্ট 2015-তে ওর কেমিক্যাল জার্নালে একটা বিশেষ কথা লিখেছিল। কি? আর্থ কেমিক্যাল ল্যাবে সুগার হাই ড্রাগের টেস্টিং করে ওর কেমিক্যাল ফর্মুলা বের করে লিখেছিল সুগার হাই, যাকে কেমিক্যাল ভাষাতে নেনথানাইনও বলে। এটা একটা বিশেষ ধরনের ড্রাগ, যেটা একটা অদ্ভুত নেশা সৃষ্টি করে। কিন্তু এই আর্থ সুগার হাইয়ের টেস্টিং করছিল কেন? 1 মিনিট, এগুলো আমরা নোট করি। 3 আগস্ট 2015 স্টোনব্রিজ কলেজের স্টুডেন্টরা অজ্ঞান হয়ে গিয়েছিল। 6 আগস্ট 6 তারিখ খুশি আর্থকে শৈলেশের সঙ্গে সুগার হাই ড্রাগ কিনতে দেখে ফেলেছে। 7 আগস্ট কলেজের পার্কিং লট তৈরি হয়, কনস্ট্রাকশন শুরু হয়। 10 আগস্ট আর্থ সুগার হাই কেমিস্ট্রি ল্যাবরেটরিতে টেস্ট করে। 11 আগস্ট আর্থ কলেজ বোর্ডকে জানিয়েছিল শৈলেশ কলেজে ড্রাগস বিক্রি করে। 12 আগস্ট 2015 শৈলেশকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আর ওই দিনেই, মানে 12 আগস্টের দিনেই আর্থকে
খুন করা হয়। হয়ে গেছে? কি বুঝতে পারলে? স্যার এতে পুরো গল্পটাই বোঝা যাচ্ছে। এমন কেউ ছিল যে কেমিস্ট্রি ল্যাবেই সুগার হাই ড্রাগস বানাতো। তোমার এরকম কেন মনে হচ্ছে? তাহলে আন্দাজে বলছি না, কনফার্ম কলেজের মধ্যে কেউ তো একজন ছিল যে সুগার হাই ড্রাগস বানাতো। আর সেটাও রাতে, যখন কেউ থাকতো না। আর তার সঙ্গতে ছিল কলেজের ওয়াচম্যান শৈলেশ। আর সেই ড্রাগসই শৈলেশ কলেজের স্টুডেন্টদের বেচতো। সেই কারণেই 3 তারিখে স্টুডেন্টস ল্যাবে অজ্ঞান হয়ে গেছিল স্যার। তার আগের রাতে ড্রাগস বানানোর পরে ওরা ওই জিনিসপত্রগুলো ঠিকমতো পরিষ্কার করেনি, সেই কারণেই হয়তো একটা স্ট্রং কেমিক্যাল রিয়াকশন হয়েছিল। এবারে বুঝতে পেরেছো? সেটা তো বুঝলাম, কিন্তু ভাই আমাকে একটা কথা বলো, আর্থের সন্দেহ কেন হয়েছিল? কারণ স্যার ও ল্যাবে অ্যাসিস্ট্যান্টের কাজ করত। ও হয়তো দেখেছে স্টোর রুম থেকে কেমিক্যাল আর জিনিসপত্র সরে যাচ্ছে, তখন ওর সন্দেহ হয়। আর যখন এই কেমিক্যাল রিয়াকশনটা হলো, আর তখন ওর বিশ্বাস হয়ে গেল কেউ ল্যাবের ব্যবহার করছে ড্রাগ বানানোর জন্য। তারপর 10 তারিখে আর্থ ল্যাবে সুগার হাইয়ের টেস্ট করেছিল, এইটা জানার জন্য যে ওগুলো সত্যি সত্যি ড্রাগস কিনা। তারপর টেস্টের পরে টেস্টের সমস্ত ডিটেল ও একটা রিপোর্টে লিখে নিল। যখন ওর জানতে পারলো যে এই সুগার আই একটা ড্রাগস, তখন ও কলেজ বোর্ডকে একটা চিঠি লিখেছিল। যখন এই কথা ওই ড্রাগ বানানোর লোকেরা জানতে পারলো, তখন ওরা ভয় পেয়ে গেছিল কে এই অর্থ ওদের কাছে পৌঁছে যাবে, সেই কারণে আর্থকে মেরে দিয়েছিল। তারপরে স্যার শৈলেশকে মারে, যাতে ওর কোনো উইটনেসই না বেঁচে থাকে। কিন্তু স্যার এরকমটা কে করতে পারে? যে কেউ হতে পারে, যার কেমিস্ট্রির ওপর খুব ভালো দখল আছে আর যে সবসময় ল্যাবে যাতায়াত করতো। স্যার ওই কলেজের প্রিন্সিপাল, উনি তো শৈলেশকেও পুলিশের কাছে দেননি। কেমিস্ট্রির নলেজ তো লোকেশ, তুষার আর বীরেরও রয়েছে। হায়ার স্টাডির জন্য ওরা বড় বড় ইনস্টিটিউটেও গিয়েছিল, তাও সেটা স্টুডেন্ট লোন বা স্কলারশিপ ছাড়া। এত টাকা পেলো কোথা থেকে ওরা? স্যার হতে পারে তার মা বাবা দিয়েছে, বা এমনও হতে পারে কোনো বেআইনি কাজ করেছে টাকার জন্য। যে কেউ হতে পারে, এদের মধ্যে কেউ বা বাইরের কেউ, কাউকে ভরসা করা যায় না। একটা কথা, এই আপনাদের এই খুশির ওপর ভরসা আছে স্যার? কেন দয়া? মানে যদি এই খুশি ভরসা করার মতন হয়, তাহলে আমার কাছে একটা প্ল্যান আছে। কিরকম প্ল্যান? আর্থ, শৈলেশ আর রাম আদর্শ তিনজনেই মারা গেছে, আর তোমার ষড়যন্ত্র আমি সব জানি। আর যদি তুমি চাও যে এটা গোপন থাকুক, তাহলে আজকে কলেজের পার্কিং লটে 1 কোটি টাকা নিয়ে চলে এসো। এই মেল পড়ে খুনি খুব ঘাবড়ে যাবে, এটা মনে করে যে কেউ তো আছে যে ওর আসল ব্যাপারটা জানে। স্যার আই এম শিওর আজ রাতে ও নিশ্চয়ই আসবে। আর উইটনেসকে মারার চেষ্টাও করবে। তাই তো আমি বলছি স্যার, এসব কিছুর জন্য খুশির জীবনের রিস্ক নেওয়া কি ঠিক হবে? যদি অচেনা কাউকে দেখে খুনি ওখানে না আসে। আর আমাদের এমন কাউকে চাই যে ওই কলেজেই পড়ে। আর যাকে দেখে ওর মনে হয় যে হ্যাঁ, এ হয়তো ওর আসল ব্যাপারটা জানে। খুশি, তুমি একদম ভয় পাবে না, আমাদের টিম ওখানে থাকবে। ওকে, কিচ্ছু হবে না তোমার। এটা জিপিএস মাইক্রোচিপ, তুমি এটা তোমার কাছে রাখবে, আমরা তোমাকে ট্র্যাক করতে থাকবো। আপনারা কাউকে দেখতে পেলেন কি? না, এখনো পর্যন্ত না। ঘাবড়িও না, তুমি শুধু অ্যালার্ট থেকো ব্যাস। তুমি একদম ভয় পাবে না, আমরা তোমার আশেপাশেই আছি, বুঝেছো? ওকে ওকে স্যার।
খুনি মেল পড়েও আসেনি? আরে পঙ্কজ, হতে পারে সে মেলটা দেখেইনি। বা এটা হতে পারে যাদের আমরা মেল করেছিলাম এদের মধ্যে কেউ খুনি নয়। খুশি, তুমি অনেকটা টায়ার্ড হয়ে গেছো, যাও তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। অ্যান্ড থ্যাঙ্কস ফর এভরিথিং। যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আমাদের ফোন করো, ওকে? ভাই এরকম হতেই পারে না যে ওরা মেল পাওয়ার পরে ওখানে চেক করতে আসবে না। রবি, লোকেশনটা ভালো করে চেক করো, যেখানে খুশি ছিল তার আশপাশে আর কে কে ছিল। এই রাম আদর্শের ডিটেলসও চেক করতে হবে, এত বড় লোক কি করে হলো। খুনিকে ব্ল্যাকমেল করছে হয়তো। ব্ল্যাকমেল যদি করেই থাকে তো ওর টাকা কোথা থেকে আসতো? ফ্রেডি, ওর অ্যাকাউন্টটা ভালো করে চেক করো, দেখো ওর কাছে টাকা কোথা থেকে আসতো। স্যার পেয়ে গেছি। কাল রাতে তুষার, লোকেশ আর বীরের লোকেশন কলেজের আশেপাশেই ছিল। মানে এরা তিনজন মিলে ড্রাগস বানাচ্ছিল? এদের সবার ডিটেলসটা বের করো পঙ্কজ। কিন্তু স্যার এরা যদি ওখানেই থেকে থাকে তাহলে পার্কিং লটে এলো না কেন? দেখতে এসেছিল হয়তো যে ওদের ব্ল্যাকমেল কে করছে। আর ওরা হয়তো খুশিকে দেখে ফেলেছে, ওকে কেউ মেরে ফেলতে পারে। ফোন করো ওকে। সুইচ অফ আসছে। সুইচ অফ? স্যার এই তো 2 মিনিট আগেও ফ্রেন্ডসবুকে একটা স্ট্যাটাস আপডেট করলো, নিড আ ব্রেক, গোয়িং অন হলিডে। তাহলে ফোনটা সুইচ অফ হলো কি করে? আচ্ছা, খুশির কিছু ওই চিপ যেটা আমরা দিয়েছিলাম সেটা হয়তো ওর কাছেই আছে। ওর লোকেশন ট্র্যাক করো, কোথায় আছে। স্যার, এই রাম আদর্শর রাম কাহিনী আমার মাথায় ঢুকে গেছে। 2রা আগস্ট 2015-র পরে ও একটার পর একটা বড় বড় গভর্নমেন্ট প্রজেক্ট পেতে থাকে এবং তার ফলেই ও আজকে এত বড় লোক। আর এই সমস্ত প্রজেক্ট দিয়েছিল একটাই লোক, প্রণব, কলেজের চেয়ারম্যান। স্যার, একটা শকিং নিউজ আছে। প্রণব তুষারের আঙ্কেল। মাই গড, এর মানে হলো তুষার আর তার বন্ধুরা এই কলেজে ড্রাগ বানাচ্ছে আর প্রণবোদের প্রশ্রয় দিচ্ছে। আর এখন ওরা খুশিকে মারতে চাইছে। স্যার, স্যার খুশির লোকেশন খুঁজে পেয়েছি। খুশি এখন কোথায় আছে? স্যার কোনো একটা আন্ডার কনস্ট্রাকশন সাইটে গিয়ে আটকে গেছে। একদম টাটকা সিমেন্ট। খুশি? 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 স্যার, স্যার এ বেঁচে আছে। খুশি? ওরা হয়তো বেশি দূর যেতে পারেনি। ওদের ফটো সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও, ধরা পড়ে যাবে। 3টেকে তো পরে দেখবো, আগে ওই লোকটার ঘাড় ধরি যার হাত এদের মাথার উপরে আছে। প্রণব। ঠিক আছে। আপনারা? আগে হ্যাঁ, ওই দিন তো আপনিই বলেছিলেন যদি কোনোদিন কোনো প্রবলেম হয় আপনার কাছে চলে আসতে। হ্যাঁ, অফকোর্স আই রিমেম্বার। প্লিজ আমাকে বলুন আপনাদের কিভাবে সাহায্য করতে পারি। না ঠিক আছে, আমরা এখানে কিছু জিজ্ঞাসা করতে আসিনি।
একটা ব্যাড নিউজ দিতে এসেছি। ব্যাড নিউজ? আগে হ্যাঁ, ওই মেয়েটা আছে না, খুশি, ও বেঁচে গেছে। খুশি? কে খুশি? চিনি না আমি। কি বলছেন আপনি? আপনি এত নার্ভাস হচ্ছেন কেন? আপনার শরীর ঠিক আছে তো? কিছু ওষুধ টষুধ খাবেন নাকি? নাকি আপনার স্মৃতিশক্তি ঠিক করার জন্য আপনাকে কোন ওষুধ খাওয়াতে হবে? বস, কাজ হয়ে গেছে। স্যার ওই মেয়েটাকে তো আমরা পুঁতে দিয়েছো, যেভাবে আর্থ আর শৈলেশকে পুঁতে দিয়েছিলে, অন্তত ওই জুতোর থেকে ওই সিমেন্টগুলো তো পরিষ্কার করে নিতে, যার নিচে ওই মেয়েটাকে কবর দিয়েছো। হ্যাঁ, আর ওকে আমরা বাঁচিয়েও নিয়েছি। বলুন প্রণব বাবু, কিছু বলবেন আপনি? আমি অনেক টাকা কামাতে চেয়েছিলাম, আর তার জন্য সব থেকে সহজ উপায় ছিল ড্রাগস। আর আজকালকার ছেলে মেয়েদের এই নেশা করতে বেশি সময় লাগে না। আর তারপর আমি ড্রাগস বাইরে থেকে নিয়ে এসে আমার স্টুডেন্টদের বিক্রি করতে চাইনি। এই জন্য আপনি নিজেই ড্রাগস বানানো শুরু করে দিলেন এই কলেজের ল্যাবে। আর ওগুলো বিক্রি করার দায়িত্ব দিয়ে দিলে ওয়াচম্যান শৈলেশকে। আর আর্থ যখন তোমার সত্যিটা জানতে পেরে যায়, তখন তুমি ওকে মেরে ফেলো। আর শৈলেশকেও মেরে দিয়েছেন যাতে কোনো উইটনেস না থাকে। হ্যাঁ, তোমার কি মনে হলো আর্থের ফোনটাকে এখানে ওখানে পাঠিয়ে দিলেই পুলিশ বোকা বনে যাবে? হ্যাঁ, তোমাদের মধ্যে সেই মহান ব্যক্তিটি কে, যে আর্থের মোবাইল নিয়ে ভারত ভ্রমণ করতে বেরিয়েছিল? ও, সেটা তুমি ছিলে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ফটো আপলোড করার খুব শখ না তোমার? অনেক শহর তুমি ঘুরেছ, কিন্তু আসামি যতই ঘুরুক শেষে তাকে একটাই জায়গায় আসতে হয়, জেল। তোমরা তিনজন সেখানেই যাবে। আর খুব তাড়াতাড়ি তোমার ভাইপো তুষার আর তার দুজন সঙ্গী লোকেশ আর বীর, ওরা ওখানে চলে আসবে। হ্যাঁ, স্যার কোনো প্রফেশনালের কাজ মনে হচ্ছে। ড্রাইভার বলছে যখনই কাঁচটা ভেঙেছিল ও ব্রেক মেরেছিল, আর সেই জন্য এইখান থেকে গাড়িটা স্কিড করেছিল। স্যার ব্রেকও এখানে মেরেছে, তার মানে যখন গুলিটা লেগেছে তখন গাড়িটা এরকম জায়গায় ছিল। মানে যখন আকাশের গুলি লেগেছিল তখন ওর গাড়ি এখানে ছিল আর ও পেছনের সিটে বসেছিল এইভাবে। স্যার, গাড়ির লেফট সাইডের জানলার কাঁচটা ভাঙা ছিল। তার মানে হলো খুনি গুলি ওই দিক থেকেই চালিয়েছিল, নিশ্চয়ই লেফট সাইড থেকে। যেখান থেকে গুলিটা ঢুকেছিল সেটা একদম সোজাসুজি ঢুকেছে, সেই হিসেব অনুযায়ী গুলিটা ওইখান থেকেই চলেছিল। পেছনে অনেক বড় বড় ঝাড় আছে, হতে পারে ওখানে কোথাও বসেও গুলি চালিয়েছে। ফ্রেডি, তুমি এখানে থাকো, আকাশবাবুর পজিশনটা নাও। এখান থেকে তো ক্লিয়ার শট নয়, মনে হচ্ছে আরো উপরে হবে। আরে কি করছো? সাবধানে। আরে যাচ্ছটা কোথায়? স্যার এই গাছটাতে। আরে এই গাছে তো ডালপালা বলে কিছুই নেই, এখানে উঠবে কি করে? হ্যাঁ স্যার। পঙ্কজ, এখানে চেষ্টা করো, সাবধানে যেও। সাবধানে স্যার। ফ্রেডি দেখা যাচ্ছে এখান থেকে? হ্যাঁ স্যার, ফ্রেডি স্যারকে দেখতে পাচ্ছি। একটু লাইট মেরে দেখো। ফ্রেডি স্যার! হ্যাঁ স্যার, আপনি আরে আকাশের পজিশনটা নিন। স্যার ক্লিয়ার শট। পজিশন ঠিক আছে? একদম পারফেক্ট স্যার। স্যার স্যার স্নাইপার গানের শেল এই দেখুন।
তার মানে হলো খুনি এই গাছে বসেই ওই গাড়ির অপেক্ষা করছিল, আর যখনই গাড়িটা সামনে আসে তখনই শুট করে। স্যার, খুনির দৃষ্টি তো খুবই প্রখর। না পূর্বী, এই দেখো একদম পরিষ্কার, আজকালের মধ্যেই পড়েছে এখানে। হয়তো খুনিরই হবে। আরে স্যার, স্যার আমি নিচে আসবো? এতক্ষণে কি করবে, নেমে এসো। মনে হচ্ছে খুনি এক্সপার্ট শুটার ঠিকই, কিন্তু মনে হচ্ছে অনেক বছর ধরে এই কাজটা করছে। নিশানা লাগাতে লাগাতে হয়তো চোখ ঝাপসা হয়ে গিয়েছিল, তাই চোখটা পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করেছেন। কি স্যার এটা? ফ্রেশ কন্ট্যাক্ট, চোখের মধ্যে ঢালে লুব্রিকেন্ট যাতে দূর পর্যন্ত দেখতে পায়। ফ্রেশ কন্ট্যাক্ট এখন এই জিনিসটাই আমাদের পৌঁছে দেবে খুনি পর্যন্ত। স্যার, হ্যাঁ ফেডরিক, আমরা ওই আই ড্রপের শিশির ব্যাচ নাম্বার ট্র্যাক করে ফেলেছি। তারপরে কি জানতে পারলে? ওই ব্যাচের আই ড্রপ ওখানকার 3টে মেডিকেল স্টোরে সাপ্লাই করা হয়েছিল। মেডিকেল স্টোর থেকে আমরা সেই লিস্টটা পেয়ে গেছি যাদেরকে এই আই ড্রপগুলো বেচা হয়েছিল। গুড। স্যার, 45 জনকে বিক্রি করা হয়েছিল, কিন্তু একজন কাস্টমার একটু আলাদা। নিতিন? হ্যাঁ স্যার, নিতেন, এক্স অফিসার স্পেশাল ফোর্সেস। আর স্যার, ও এক্স স্নাইপারও ছিল। আরে ফ্রেশ কন্ট্যাক্ট আই ড্রপ ইউজ করে স্যার, এই হতে পারে আমাদের আসামি। নিতিন স্পেশাল ফোর্সেস অফিসার, এক্সপার্ট স্নাইপার, আর ওর আই ড্রপস ক্রাইম সিনে পাওয়া যায়। অভিজিৎ, স্নাইপার গান। আরে এ কি? আপনারা কে? এভাবে কি করে আমাদের বাড়িতে ঢুকে পড়লেন? আমরা সিআইডি থেকে। সিআইডি? কেন? ওয়াই? আজ সকালে কাবেরী রোডে আকাশ নামের একটি লোককে কেউ গুলি করে খুন করে দিয়েছে। কিন্তু এর সাথে আমার কি সম্পর্ক? ওই গাড়িটা 80 কিলোমিটার স্পিডে যাচ্ছিল, আর ওই খুনি স্নাইপার গান দিয়ে পারফেক্ট এম করে গাড়ির ভিতরে বসে থাকা একজন লোককে খুন করে ফেললো। আর স্নাইপার গান তো আপনার কাছেও আছে। আর আপনারা এটা ধরে নিয়েছেন ওই লোকটাকে আমি মেরেছি? এটা কোনো এক্সপার্টের কাজ, আর আপনি একজন ট্রেন্ড স্নাইপারও। ট্রেন স্নাইপার তো আরো অনেকে আছে, আমার দাদা একা তো নন। কাজল, হয়তো অনেক এক্সপার্ট আছে, কিন্তু তাদের মধ্যে কজন লোক এই আই ড্রপ ইউজ করে এটা আমরা ওখানেই পেয়েছি যেখান থেকে খুনি গুলি চালিয়েছিল। এই আই ড্রপ সেই ব্যাচেরই যে আই ড্রপ আপনি কিনেছিলেন খারের একটা মেডিকেল স্টোর থেকে। এবার আপনি বলবেন যে কি এই আই ড্রপ আপনার না? আমি এই আই ড্রপটা ইউজ করি, কিন্তু আমি কাউকে খুন করিনি অফিসার। আমি তো সারাদিন বাড়িতেই বসে আছি। দেখো নিতিন, গুলির শেল আমরা পেয়েছি, এখানে রাইফেল আছে, তুমি জানো খুব ইজিলি সেটাকে ম্যাচ করা যেতে পারে। আর যদি এটা তোমার আই ড্রপ না হয় তাহলে তোমার আই ড্রপ তোমার কাছে থাকা উচিত, আমরা দেখতে পারি সেটা। স্যার, উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আপনারা আপনাদের ডিউটি করছেন, কিন্তু আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে আমার দাদা এরকম করতেই পারেন না। দেখুন ম্যাম, ও নো, এটা সত্যি কথা যে এগুলো আমিই করছি, কিন্তু জানি না কি করে। হতে পারে আমি পাগল হয়ে গেছি, কিছুই বুঝতে পারছি না। এমন মনে হচ্ছে যেন কোনো ভূত ভেতরে ঢুকে গেছে আমার, আর এই ভূতের থেকে ছাড়া পাওয়ার একটাই রাস্তা আছে আমার কাছে। দেখুন ম্যাম, আপনি সামলান নিজেকে। আমি জানি যে এটা
সঠিক সময় নয় কথা বলার, কিন্তু আমরা আপনাকে কিছু বলতে চাই। এই সুইসাইড নোট কি বলতে চাইছিল এই নিতিন, কিছু বলতে পারেন আপনি? স্যার বুঝতে পারছি না ওনার সাথে কি হচ্ছিল। ওনার স্মৃতিশক্তিও খুব কমজোরি হয়ে গেছিল, উনি সবকিছু ভুলে যাচ্ছিলেন। দাদা কদিন ধরে ঠিক করে ঘুমোচ্ছিলেন না, ওনার চোখ দুটো খুব জ্বালা করছিল, আর সেই জন্যই তো উনি আই ড্রপসও নেওয়া শুরু করে দিয়েছিলেন। আর স্যার আজকে সকালে যখন উনি নিউজ দেখছিলেন তখন আজ সকালেই খবর এলো যে নামি দামি বিজনেসম্যান মিস্টার আকাশ কুমারের মৃত্যু হলো। ওনার গাড়ি কাউলি রোড দাদা ছিল, হঠাৎ করে চা খাবে? দাদা অদ্ভুত ব্যাপার এইটা যে গুলি অনেকটা দূর থেকেই চলেছিল, একটা লং ডিস্টেন্স রাইফেল থেকে। 100 মিটার্স, হাওয়ার স্পিড 18 কিলোমিটার্স পার আওয়ার, অ্যাঙ্গেল অফ ট্রেজেক্টরি 65 ডিগ্রিজ। দাদা তুমি তো এত ডিটেলসে বলছো যেন তুমি ওই সময় ওখানেই উপস্থিত ছিলে। হয়তো আমি ওখানে ছিলাম। নিতিন কাজলকে একদম ঠিক কথা বলেছে। ওই সময় ও ওখানেই উপস্থিত ছিল, আর আকাশকে খুনটা ওই করেছে। কিন্তু ও বারবার আমাদের বলছিল যে খুন ও করেনি, ও ঘরেই ছিল। ও ছিল না বাড়িতে দয়া। ওর জুতোতে যে মাটিটা লেগেছিল সেটা ওই গাছের নিচের মাটি যে গাছে ও বসেছিল। দ্বিতীয় সবচেয়ে বড় প্রমাণ, ওই শেল, গুলির ওই শেলটা, ওটা নিতিনের বন্দুক থেকেই ছোঁড়া হয়েছিল। ও যখন আমরা ওকে ওই আই ড্রপ দেখিয়েছিলাম তখন ও বুঝে গেছিল যে খুনটা ওই করেছে, কিন্তু ভয়ের চোটেও আমাদের মিথ্যে কথা বলেছে। কিন্তু সত্যি কথাটাও সহ্য করতে পারেনি, ভেতরে গিয়ে নিজেকে নিজে গুলি করে দিয়েছে। ডক্টর সালুখে, খুন করে কেউ ভুলে কি করে যেতে পারে যে সে খুন করেছে? সেটাই তো, আকাশের গাড়ি কোন দিক দিয়ে যাচ্ছিল, কোথায় বসে ওর গাড়ির জন্য অপেক্ষা করতে হবে, কোথা থেকে আকাশকে গুলি চালানো হবে, এই পুরো প্ল্যানটা করে, আর ওই প্ল্যান অনুযায়ী ও আকাশকে গুলি করে আর ওখান থেকে পালিয়ে যায়। এটা কেউ কি করে ভুলতে পারে? বস হতে পারে ওটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, পিটিএসডি। হ্যাঁ স্যার, মনে হয় ওর জীবনে এমন কিছু ঘটেছিল যার জন্য এতটা চিন্তিত ছিল, আর ওর ঘুম আসতো না। দেখো সালুকে, পিটিএসডি তে আমি তো কোনোদিন শুনিনি যে কেউ ভুলে গেছে যে সে খুন করেছে। তুমি শুনেছো? না। হতে পারে ডক্টর, ও বলেনি, কেউ জোর করে ওর স্মৃতিশক্তি মুছে দিয়েছে। মানে হিপনোটাইজ, বা হয়তো মাইন্ড কন্ট্রোল, বা অন্য কিছু হতে পারে স্যার। কেউ এরকম একটা কথা এত সহজে কি করে ভুলবে? কি সালুকে, হতে পারে? বস এইখানে আমি একটু কনফিউজড। একটা কাজ করি, আমি নিতিনের ভিসারা ভালো করে চেক করে দেখছি, তারপর বলবো। স্যার এটার মানে কি? পঙ্কজ, ভিতরের অঙ্গগুলোকে ভালো করে চেক করা। অনেক সময় বাইরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিচ্ছু বোঝা যায় না, কিন্তু ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ সত্যি কথাটা বলে দেয়, আর আমরা সব কথা জানতে পেরে যাই। বস দেখে তো নি কোন ধরনের ভূত এর ভেতরে ঢুকে বসে আছে। নিন, ধরুন, 3 বার প্রদক্ষিণ করুন। ওং কৃত্তাতু দুষ্কৃতং কর্মং খুব জনতা ভালোবাসতো কাজল ওর ভাইকে। মৃত্যুকালবশং প্রাপ্যঃ নরং একদিন অপেক্ষা করতে চাইছিল না বডির জন্য। হ্যাঁ, সেই জন্যই তো ডক্টর সালুকে বডিটা হ্যান্ড ওভার করে দিলেন। ডক্টর সালুকের ইন্টারনাল অর্গান টেস্ট করছেন। এটা জানতে পারা যাবে যে নিতিনের মতো একজন ভালো লোক হঠাৎ এরকম খুনি হয়ে উঠল কি করে। মৃত্যুকালবশং প্রাপ্যঃ নরং পঞ্চতমাগতম ধর্মাধর্ম। এই কাজলের ইচ্ছা ছিল নিতিনের শেষকৃত্য ও সম্পন্ন করবে। ওর বোন ছাড়া নিতিনের এই পৃথিবীতে আর কেউ ছিল না। দিব্যং লোকং সগচ্ছতু।
আরে ভাই আয় না, কত দূরে আছিস? Shit. হ্যাঁ দয়া। হ্যাঁ অভিজিৎ, কোথায় তুমি? আমি আমি এই জাস্ট বাড়িতে এলাম। আরে ভাই এই মানে ভাই লিফটটা এলে আমি বাড়িতে ঢুকবো, তাই নিচে ওয়েট করছি। এই লিফটটাও। হ্যালো অভিজিৎ, কি হয়েছে? খুব ডিস্টার্ব মনে হচ্ছে। না না না, আমার কি হবে, আমি এই তো লিফটে এসে গেছি। আরে আসলে আমি লিফটের জন্য ওয়েট করছিলাম, তাই সেই জন্যেই। আরে ভাই এই লিফট। হ্যালো হ্যালো, হ্যাঁ অভিজিৎ শুনতে পাচ্ছ তুমি? হ্যালো, আমি লিফটের ভিতরে আছি, তাই হয়তো সিগন্যালের কোনো। হ্যালো 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 দয়া। শিট, ফোনটা। হ্যালো হ্যালো দয়া, শুনতে পাচ্ছো? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ কেন? না না, তোমার কিরকম ডিস্টার্ব লাগছে? হ্যাঁ তুমি এত চিল্লাচ্ছিলে কেন? চিৎকার করছিলাম আমি? হ্যাঁ 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 ওই সরি, আসলে ওই। না অভিজিৎ, তোমায় কেমন ডিস্টার্ব লাগছে? এরকম খারাপ মুডে তোমাকে কখনো দেখিনি। টায়ার্ড লাগছে, এই আসলে চোখে খুব জ্বালা করছে, জানি না, সেই জন্যই হয়তো একটু বিরক্ত লাগছিল, তাই সেই জন্যই একটু ওই কেমন লাগছিল। এখন বাড়িতে পৌঁছে গেছি। হ্যাঁ মনে হচ্ছে আমার জ্বর আসছে। আমি একটু বিশ্রাম নিচ্ছি। শরীর খারাপ? কোনো প্রবলেম হলে আমি এক্ষুনি আসছি। না 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 না, তেমন কিছু নয়। ঠিক আছে, কোনো প্রবলেম হলে আমাকে কল করো, ঠিক আছে? আমি বলছি তোমাকে। আসুন 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 আসুন। কেমন আছো রাহুল? আমি ভালো আছি। এনারা মিস্টার অ্যান্ড মিসেস কুমার, এনারা আপনার নতুন প্রতিবেশী। নমস্কার। আর এই সামনের ফ্ল্যাটটা যেটা দেখছেন, ওনারাই ভাড়ায় নিয়েছেন। আচ্ছা, তো কখনো কোনো কিছু যদি প্রয়োজন হয় আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আসছি। হ্যাঁ আসি। ভাই পঙ্কজ, এরকম সুন্দর একটা রাতে গরম গরম বড়া পাও খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। কি স্যার, এটা তৃতীয় বড়া পাও। বেশি খাবেন না, বাড়িতে আপনার স্ত্রী আপনার জন্য খাবার বানিয়েছে, এগুলো না খেলে কি হবে জানেন তো? তুই কি ভাবিস আমি আমার বউকে খুব ভয় পাই? অফকোর্স। না 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 স্যার, আপনি তো ম্যান। কিন্তু তুই যদি এটা ভেবে থাকিস যে আমি আমার বউকে ভয় পাই, তাহলে তোর চিন্তা একদম ঠিক। আরে অভিজিৎ স্যারের গাড়ি না? অভিজিৎ স্যার, আরে অভিজিৎ স্যার, বুঝতে তো দিন। কোথায় যাচ্ছে? চলুন। অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার দাঁড়ান। আরে অভিজিৎ স্যার, স্যার অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার।
কি হয়েছে? তোমাদের লাগলো কি করে? অ্যাক্সিডেন্ট হয়েছিল স্যার। অ্যাক্সিডেন্ট? কবে? কি করে হলো এসব? স্যার, আপনার গাড়ির সাথেই অ্যাক্সিডেন্ট হয়েছে। কি কি বাজে কথা বলছো? ঘুমিয়ে আছো নাকি? স্যার হ্যাঁ পুরবি। স্যার অভিজিৎ স্যারের গাড়ির রাইট সাইডে স্ক্র্যাচ দেখা যাচ্ছে স্যার। রাইট সাইডে? দেখলেন স্যার, বলেছিলাম কি না, অভিজিৎ স্যারের গাড়ি আমাদের ধাক্কা মেরেছিল। এসব এসব কি করে হলো? স্যার আপনি এত তাড়াতাড়ি ভুলে গেলেন কি করে? আপনি কাল রাতে আমাদেরকে ধাক্কা দিয়েছিলেন। বুঝতে পারছি না কি হচ্ছে স্যার। আমার সঙ্গে কেমন কেমন অদ্ভুত সব ঘটছে। আমি যখন এসব করিনি কিছু, তাহলে কি করে? অভিজিৎ, মনে হচ্ছে তোমার শরীর ঠিক নেই। কাল ফোনেও তুমি বলছিলে জ্বর জ্বর লাগছে। জ্বর? হ্যাঁ ভাই আমার মনে হচ্ছে ওই নিতিনের ভূত আমার ভিতরে ঢুকেছে। অভিজিৎ, এসব কি বলছো তুমি? হ্যাঁ জানি না স্যার, ওই যখন থেকে ওই নিতিনের শেষকৃত্য থেকে ফিরেছি তখন থেকে আমার কেমন কেমন অদ্ভুত একটা ফিলিং হচ্ছে স্যার। মানে ওই ঘুম না আসা, ক্লান্তি, চোখটা জ্বলা, ইরিটেশন, এইসব? হ্যাঁ, ওই মাঝে মধ্যে স্মৃতিশক্তি ভুলে যাওয়া। আমার সত্যি কিছু মনে নেই কি করে আমি কখন আমি গাড়িটা বের করলাম, আমি কখন বাইরে গেলাম, আর কখন কখন তোমাদের সঙ্গে ওই অ্যাক্সিডেন্টটা হলো। ঠিক একইভাবে নিতিনের সঙ্গেও হয়েছিল। ওরও মনে পড়ছে না ও আকাশকে মেরেছে। অভিজিৎ, তোমার কি হয়েছে? আমার নিজের উপরে একদমই কন্ট্রোল থাকছে না স্যার। আমি কখন কি করছি আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আমি মানে আমার সঙ্গে যা ঘটছে তার কোনোটাই আমার কন্ট্রোলে নেই। আমার বাইরে থাকাটা ঠিক নয় স্যার। আপনি প্লিজ স্যার, প্লিজ আপনি 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 কোনো কিছু করার থেকে আমাকে আটকান স্যার, প্লিজ। তোমরা কোনো রুমের মধ্যে আমাকে লক করে দাও, না হলে আমি কিন্তু যা কিছু করে ফেলতে পারি। কি বলছো তুমি অভিজিৎ? তোমাকে কি কোনো রুমে আটকে রেখে দেবো? স্যার আমরা একটা ক্যামেরা লাগিয়ে রাখি। ক্যামেরা? হ্যাঁ স্যার, একটা লেটেস্ট স্পাই ক্যাম আছে যেটা আমরা শার্ট বা জ্যাকেটে লাগাতে পারি, আর সেটা সব ফুটেজ অটোমেটিক্যালি ইন্টারনেটে আপলোড হতে থাকবে। আমরা সেটা যে কোনো জায়গায় বসে দেখতে পারি। ওটাই করো অভিজিৎ। তুমি ক্যামেরা ফিট করতে পারো নিজের ড্রেসে? তুমি পারবে তো? কেন পারবো না? অবশ্যই পারবো। ক্যামেরাটা 24 ঘন্টা অন করা থাকবে। আমরা তোমাকে জানতে পারবো, আর সাথে সাথে মনিটরও করা যাবে। ঠিক আছে, চিন্তা করো না, কিচ্ছু হবে না তোমার। আরে কিছু হয়নি অভিজিৎ। কামান কামান, ইউ স্ট্রং ম্যান। থ্যাংক ইউ স্যার। আমি সরি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আরে স্যার, আপনি তো আর জেনে শুনে করেননি। সরি বলবেন না প্লিজ, সরি বলবেন না প্লিজ স্যার। না না,
হচ্ছে ঘুমিয়ে পড়েছে। তোমরা এখন যাও। স্যার চা। থ্যাংক ইউ সো মাচ। এটার খুব প্রয়োজন ছিল। সরি ইয়ার, আমার জন্য তোমাকে ওয়াচম্যান হতে হলো। আরে ভাই, তুমিও একটু বিশ্রাম নিয়ে নাও না। আরে না বন্ধু, আজ আর রেস্ট হবে না। ওই বালা আজ মুম্বাই আসছে, এয়ারপোর্ট যেতে হবে ওকে আনতে। 5 মিনিটের মধ্যে আমরা শ্মশানে পৌঁছে যাব। রবি, ওদেরকে ফোন করে ইনফর্ম করে দাও যে আমরা আসছি। স্যার। স্যার, ওখানে সিকিউরিটি রেডি আছে, সবকিছুই প্ল্যান মাফিক চলছে। কি মনে হয় আপনাদের যে এসব সিকিউরিটির প্ল্যানিং করে আপনারা বাঁচাতে পারবেন আমাকে? আইয়ের প্ল্যানিং আপনাদের থেকে 10 গুণ বেশি। ওরা যে কোনো কিছুই করতে পারে আমাকে মারার জন্য, আর ওরা করবেও। আমরাও তোমাকে বাঁচানোর জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারি। তোমায় কিছু হতে দেব না। তুমি তোমার কথা রেখেছো, এবার আমাদের পালা। আরে আরে আরে, যাচ্ছ কোথায়? তোমার কাছেই তো যাচ্ছিলাম আমি। জানো, তোমাকে এই কথা বলার জন্য নিতিনের সঙ্গে কি হয়েছিল যেটা অভিজিতের সঙ্গে হতে চলেছে। কি হয়েছে স্যার? দুজনকে এমন একটা ড্রাগ দেওয়া হয়েছিল যেটা মানুষের মস্তিষ্ককে একেবারে বিকল করে দেয়, কাঠের পুতুল তৈরি করে দেয়। আপনার সমস্ত অর্ডার মানবে, যা বলবেন তাই করে দেবে। খুনো? হ্যাঁ, খুন, কিডন্যাপিং, যা কিছু, এনিথিং। আরে কি বলছো তুমি? এটা কিভাবে এটা এক হয়? ধরনের সাদা আর হলুদ ফুল থেকে পাওয়া যায়। এই ফুল কলম্বিয়ায় পাওয়া যায়। ওখানকার লোক এটাকে ডেভিলস ব্রেথ বলে। দেখো, এরকম ফুলের নাম আমি কোনোদিন শুনিনি। স্যার, এটাকে জম্বি ড্রাগও বলা হয়, কিন্তু এটা খুব রেয়ার, সহজে এটাকে পাওয়াই যায় না। দামি পেয়েছি বস, নিতিনের বডি থেকে এটা পেয়েছি বস। কেউ না কেউ কোনো না কোনো ভাবে এই জিনিসটা পেয়েছে যেটা নিতিনের উপর ব্যবহার। মানে অভিজিৎকেও অ্যাপ্লাই করা হয়েছে? স্যার, কিন্তু যদি কেউ কারোর উপর ড্রাগস ইউজ করে তাহলে সে জানতে তো পারবে অভিজিৎ স্যারের বডিতে এই ড্রাগ এলো কোথা থেকে। জানতে পারবে না বস। এটা ঠিক পাউডারের মতো, যার কোনো রং হয় না, যার কোনো ভালো খারাপ কোনো গন্ধ হয় না। ব্যাস এইভাবে সামনে গিয়ে ওড়াও, ব্যাস এইভাবে, ব্যাস 1 মিনিটে সবকিছু শেষ। মাই গড, খোঁজ নিয়ে দেখতে হবে এমন কে আছে এই ড্রাগ সাপ্লাই করে আর যে নিতিন আর অভিজিতের মুখে ছড়িয়ে দেয়। এ নিশ্চয়ই অভিজিৎকে দিয়ে কোনো বড় অপরাধ করাবে। আরে আপনি, কিছু কাজ ছিল? ড্যাম ইট, অভিজিৎ ফোনটাও তো তোলো। কখন থেকে ল্যান্ডলাইনে ট্রাই করছি স্যার, ফোনই তুলছেন না। বডি ক্যাম চেক করো, হয়তো জানা যাবে ও কোথায় আছে। দেখো ও কোথায় আছে। স্যার, উনি তো গাড়ি চালাচ্ছেন। গাড়ি চালাচ্ছে? কোথায় যাচ্ছে ও? আপনারা অন্তিম দর্শন করে নিন। আমাকে ক্ষমা করে দিস মা, আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে বাঁচাতে পারলাম না।
মাই গড! হ্যাঁ স্যার। অভিজিৎ শ্মশান ঘাটের দিকে গেছে। তুমি কোথায়? স্যার আমি তো শ্মশানেই আছি, কিন্তু অভিজিৎ কেন আসছে? দয়া, অভিজিৎ বালাকে মারতে আসছে। কি? অভিজিৎকে ওই ড্রাগই দেওয়া হয়েছে যেটা নিতিনকে দেওয়া হয়েছিল। দয়া, অভিজিৎকে যে কোনো ভাবে আটকাও। ওকে আটকাতে হবে। বালা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, বালার কিচ্ছু হবে না। পঙ্কজ, পুরো ফুটেজটা রিওয়াইন্ড করো। হতে পারে যে ড্রাগটা দিয়েছে অভিজিৎকে সেটা এই ফুটেজে দেখা যেতে পারে। ওম কৃত্তাতু দুষ্কৃতং। বালার জীবনে ঝুঁকি আছে, এ ঠিকই বলেছিল। কিন্তু এখানে তো সব আমাদেরই লোক। কে মারবে ওকে? অভিজিৎ। কি? যে ড্রাগটা নিখিলকে দেওয়া হয়েছিল ওই ড্রাগই অভিজিৎকে দেওয়া হয়েছে, আর এই বালাকে মারার জন্য এইসব করেছে। আর এই অভিজিৎ যে কোনো সময় এখানে আসতে পারে। এবার কি করব স্যার? আর এখন যাই হোক না কেন, অভিজিৎকে কিছুতেই বালার কাছাকাছি আসতে দেওয়া যাবে না। আর অভিজিৎ যদি কন্ট্রোলে না আসে তাহলে শুটিং। পজ করো, পজ করো, পজ করো। এবার দেখো। স্যার, আমি একে আগেও কোথাও দেখেছি স্যার। একে কোথায় দেখেছিলে? একে? হ্যাঁ স্যার। না স্যার, এখনো পর্যন্ত তো অভিজিৎ আসেনি এখানে। স্যার, অভিজিৎ এসে গেছে। অভিজিৎ দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও অভিজিৎ। অভিজিৎ, অভিজিৎ না। স্যার, নিতিনের বোনকে যখন এই ফটোগ্রাফটা দেখাই তখন ও বলে এর নাম দর্শন। আর এই দুদিন আগেই ও অভিজিৎ স্যারের পাশের ফ্ল্যাটে শিফট হয়েছে। পঙ্কজ, খোলো। মাই গড! পঙ্কজ, ভেতরে দর্শন আছে, যাও তাড়াতাড়ি। স্যার, হ্যাঁ বেঁচে আছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। দর্শন, দর্শন, দেখো দর্শন, 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 ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। আমি আপনাকে কিছু বলতে চাই স্যার। কি বলতে চাও? আমি আয়ের জন্য কাজ করতাম।
আকাশকে কেন মারতে চেয়েছিলে? বিজনেস স্যার, আইয়ের এটাই বিজনেস। কেউ টাকা দিয়েছিল আকাশকে মারার জন্য। আকাশের পরে নিতিন বালাকেও মারতে গেছিলাম, কিন্তু নিতিন ফেল করে গেল। নিতিন ফেল করেছে বলে ও সুইসাইড করেছে। আর যেই নিতিন সুইসাইড করেছে, তুমি ইন্সপেক্টর অভিজিৎকে ঠিক করেছিলে ওর জায়গায়। কিছু কাজ ছিল বালাকে মারার জন্য। দর্শন, বলো কে হলো সেই আই? কে সেই মাস্টার মাইন্ড? কাকে তুমি ফোন করতে? হ্যাঁ, কার সঙ্গে কথা বলতে? কে তোমাকে অর্ডার করতো? বলো দর্শন, বলো। দর্শন, দর্শন। তুমি ঠিক আছো? আমাকে জিজ্ঞেস করছো ভাই? আমি অলমোস্ট একটা লোককে প্রাণে মারার চেষ্টা করেছিলাম, আর তোমাকেও মেরে ফেলতে চাইছিলাম, আর তুমি... আরে বন্ধু, আমিও তো তোমাকে অ্যাটাক করেছি। অ্যাটাক না, তোমার তোমাকে গুলি করা উচিত ছিল ভাই। তুমি নিজের কাজ করছিলে, তোমার ডিউটি পালন করছিলে, আর জানি না আমি কি করছিলাম। অভিজিৎ, তোমার মগজটা কোনো ভূত নয়, একটা ড্রাগ কন্ট্রোল করছিল। একটা ড্রাগ, ডেভিল ব্রেথ নামে একটা ড্রাগ। তাহলে তো আমাদের খুব তাড়াতাড়ি এই কেসটার গভীরে আমাদের যেতে হবে। জানি না কত মানুষদের এই ড্রাগ খেলনার মতো ব্যবহার করবে। পঙ্কজ, নিয়ে এসো বালাকে। বালা, তোমাকেই আমাদের এক অফিসার প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল। আর ও এটা কেন করেছিল না ও জানতো, না আমি জানতাম। তুমি জানতে, কিন্তু তুমি এগুলো কেন হচ্ছিল আর কিভাবে হচ্ছিল, আর আই বা আসলে কে? আইয়ের ব্যাপারে ডিটেলে তো কেউ বলতে পারবে না। আমি শুধু এটুকু বলতে পারি যে এটা একটা ক্রিমিনাল অর্গানাইজেশন। এটা একদম অন্যরকম। অনেকটা ধরুন সেই অক্টোপাস। তার মানে 8খানা হাজার। ওরা তার থেকেও বেশি। ক্রিমিনাল ফিল্ডে এমন কোনো কাজ নেই যেটা আইএ করে না। মার্ডার, ড্রাগস, হিউম্যান ট্রাফিকিং, সবকিছু। নিতিনের মতন হাজারটা এজেন্ট, ও যখন যাকে ইচ্ছে কাজে লাগাতে পারে। বা যারা আসে তাদেরও মেরে ফেলে, আর নয় তারাই সুইসাইড করে। সে তো মরেই যায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের বন্ধু, আত্মীয়, পরিজন সবাইকে মেরে ফেলা হয় আইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতার শাস্তি হিসাবে। ওর হাত সারা বিশ্বব্যাপী রয়েছে। ও যেখানে খুশি, যখন খুশি, যাকে খুশি মেরে ফেলতে পারে। তুমি একটা কথা ভুলে যাচ্ছ, অক্টোপাসের যতই 8টা হাত থাক না কেন, মস্তিষ্ক কিন্তু একটাই। তোমার এই আই অর্গানাইজেশনের যতই লোক থাকুক না কেন, যেখানেই ওরা ছড়িয়ে থাক, কিন্তু মাস্টার মাইন্ড তো একজনই হবে। একদম ঠিক বলেছেন আপনি। মাথা তো একটাই, কিন্তু সেটা 10টা মাথার বরাবর, খুব ক্ষুরোধার। তোমাদের মাস্টার মাইন্ডের ব্যাপারে তুমি যা যা জানো আমি শুনতে চাই। আইয়ের ব্যাপারে আমি যতটুকু জানি সবকিছুই আপনাকে বলে দিয়েছি, কিন্তু যদি আমার কথা শোনেন তাহলে আইয়ের মতন অর্গানাইজেশনকে শেষ করা অত সহজ নয়। ওর নজর সারা পৃথিবীতে, ওর নজর থেকে কেউ পালাতে পারে না। বালা, তোমার এই মাস্টার মাইন্ড আমাদের আইনকে মানে না। ঠিক আছে, এবারে দেখে নিও তোমাদের ওই অক্টোপাসের মতন মাস্টার মাইন্ড, দা আই, ওর চোখে আমাদের এই আইন কিভাবে ধুলো ছড়ায়। আই থিংক হি ইজ ডেড। জ্ঞান স্যার, আপনি ঠিক আছেন তো? এই ছুরিটা ক্যান্সারের হাতে? আচ্ছা, তুমি এটা বলছো যে তোমার বাবা জ্ঞানবাবুর হাতে ছুরি ছিল, কিন্তু উনি সন্দীপ বাবুর খুন করেননি। স্যার, উনি কিভাবে খুন করতে পারেন? 2 বছর ধরে তো উনি প্যারালাইজড। ওনার CLIS হয়েছে, কমপ্লিট লকিং সিনড্রোম।
হ্যাঁ স্যার, এই পরিস্থিতিতে শরীরের কোনো অংশই কাজ করে না, এমনকি চোখের পাতা পর্যন্ত পড়ে না। ওনার প্যারালাইসিস হলো কি করে? স্যার 2 বছর আগে বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অদ্ভুত ব্যাপার, 2 বছর আগে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন থেকে উনি বিছানায়, তাহলে ওনার হাতে ছুরি এলো কি করে? স্যার এটা অসম্ভব, খুন জ্ঞান স্যার নয়, অন্য কেউ করেছেন। আরে কিন্তু ছুরি তো ওনার হাতেই ছিল। হয়তো খুনি এই কাজটা করেছে। তার মানে হলো এই রুমে জ্ঞানবাবু আর সন্দীপবাবু ছাড়া আরো কেউ ছিল? না স্যার, আমরা সবাই তো নিচেই ছিলাম। হ্যাঁ স্যার, আর ঘরে তো আর কেউ ছিল না স্যার। তার মানে তুমি এটা বলতে চাইছো যে এই খুন জ্ঞানবাবু করেছেন? না স্যার, আমি সেটা বলতে চাইনি। তুমি কি বলতে চাইছো? সন্দীপ তাহলে নিজেকেই ছুরি মেরেছে আর মারা যাওয়ার আগে ছুরিটা ওনার হাতে ধরিয়ে দিয়ে যায়? হ্যাঁ, আবার এমন নয় তো যে জ্ঞানবাবুর কোনো শরীর খারাপই নয়, শুধু অ্যাক্টিং করছেন। স্যার আপনি এসব কি বলছেন? যেটা আপনি শুনলেন, যদি আপনার কোনো আপত্তি না থাকে আমরা আপনার বাবাকে আরেকবার চেক করতে চাই। করুন আপনি, আমরা কি মিথ্যা বলছি নাকি? দেখে নিচ্ছি। এনার তো পায়ের মাংসপেশিগুলো টোটাল অ্যাট্রোফিক হয়ে গেছে। তার মানে এক কথায় বলতে পারো যে পায়ের মাংসপেশিগুলো একদম ওই শিথিল হয়ে গেছে। উনি যদি চানও তাহলে 1 ইঞ্চিও এই খাট থেকে নড়তে পারবেন না। স্যার এবার তো আপনাদের বিশ্বাস হয়েছে তাই না, যে আমার বাবা নাটক করছে না? এটা তো একদম শিওর যে ওই সময় তৃতীয় কেউ ছিল এখানে। আচ্ছা, এই উনি আবার জানালা দিয়ে আসেনি তো? পঙ্কজ, ফ্রেডি, তোমরা জানালার আশপাশটা ভালো করে চেক করে দেখো তো কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। স্যার অদ্ভুত ব্যাপার, প্রথমবার এইরকম হলো যে খুনির সাক্ষী এখানে রয়েছে কিন্তু সাক্ষ্য দিতে পারবেন না। সেটা পাওয়া যেতে পারে স্যার, সাক্ষ্য কি করে পাবো? এই মেশিনের সাহায্যে, যার নাম হলো BCI, ব্রেন কম্পিউটার ইন্টারফেস। এই মেশিনটা প্যারালাইজড পেশেন্টদের অনুভবগুলোকে বুঝতে সাহায্য করে। অদ্ভুত ব্যাপার, এটা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব স্যার। স্যার এই মেশিনটা রক্তের অক্সিজেন ফ্লোকে বুঝে নিয়ে পেশেন্টের অনুভবগুলোকে ব্যক্ত করে দেয়। একটু ভালো করে এক্সপ্লেন করো দেখি। স্যার আমি বলছি, এই মেশিনটা মাথার ভিতরে রক্ত প্রবাহকে ডিটেক্ট করে, তারপর এটা ক্যালকুলেশন করে যে আলাদা আলাদা পরিস্থিতিতে আলাদা আলাদা প্রশ্ন করলে তার উত্তরে মস্তিষ্কের ভিতরে রক্ত প্রবাহ কেমন হচ্ছে। ও, আর এই রক্তের মাত্রা এইটা বলতে পারবে যে ওই সময় এই মানুষটা কি ভাবছিল, এর মনের মধ্যে কি চলছিল। এক্স্যাক্টলি। গুড, ভেরি গুড। ফ্রেডি স্যার, এখান থেকে ওপরে যাওয়ার কোনো রাস্তা নেই। সে আমি জানি। এই পাইপটা দেখ, খুনি এই পাইপটা বেয়েই উপরে উঠেছিল, খুন করে এই পাইপটা ধরেই বেয়ে নিচে নেমে গেছিল। আর ওই ভাঙা টপটা দেখতে পাচ্ছিস, ওইটার উপরই পড়ে দৌড়ে পালিয়েছিল। চলুন স্যার নিচে গিয়ে দেখি। চল। আমার বাবা অ্যাক্সিডেন্টের আগে এই টেকনিকটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। বাবা সবসময় এটা বিশ্বাস করতেন যে বিজ্ঞানের কাছে সব প্রশ্নের উত্তর রয়েছে, প্রয়োজন শুধু চোখ খুলে সমাধানটা খুঁজে বের করা। আপনার বাবা একদম ঠিক কথা বলতেন। হ্যাঁ স্যার, জ্ঞান স্যার চেয়েছিলেন যে বিজ্ঞানের জন্য তারা চোখে দেখতে পাক যারা দৃষ্টিহীন, যারা শুনতে পায় না তারা যেন শুনতে পায়। মানুষের উপকার করতে চেয়েছিলেন জ্ঞান স্যার। আর নিয়তির খেলা দেখুন, আজ ওনারই আবিষ্কার ওনাকে সাহায্য করছে, যেটা একদিন ওনার অনেক বড় স্বপ্ন ছিল। ঠিকই বলছেন স্যার, টপটা তো ভাঙা। আর এই দেখ, পায়ের এই ছাপগুলো দেখ, খুনি এই পথেই পালিয়েছিল। স্যার এখানে দেখুন,